নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নিউ মার্কেটে হকার পুলিশ বচসা, হকার উচ্ছেদে ফের নিউ মার্কেটে তুলকালাম। ধর্মতলা চত্বরে হকারদের পথ অবরোধে যান চলাচল ব্যাহত হয়েছে। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হকার উচ্ছেদের সমস্যা নিবারণের জন্য 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নিউ মার্কেটে হকার পুলিশ বচসা, হকার উচ্ছেদে ফের নিউ মার্কেটে তুলকালাম। दीदी हम लोग को अच्छा करके दिया, लेकिन हम लोग का बीच में कुछ ऐसा आदमी लोग हैं जो कि अच्छा नहीं होने दे रहे, झगड़ा लड़ाई चला रहा है। ये चीज को आप लोग मीडिया वाला तो अच्छा से देख रहे हैं, हम लोग दिखा भी रहे हैं लाइव। আমরা কথা বলবো সরাসরি নিউ মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 1 মাসের সময়সীমা দিয়েছেন, কিন্তু তারপরেও এই উচ্ছেদ অভিযান কেন জারি রয়েছে, কি বলছে পুলিশ? আর হকার যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদেরই বা কি প্রতিক্রিয়া বিষয়? দেখো, এই মুহূর্তে ঠিক হকাররা নিউ মার্কেট থানা চত্বরে এসে অবস্থান করছে এমনটা নয়। আজকে তোমায় বলে রাখি, হকার উচ্ছেদ কদিন ধরেই চলছে, কিন্তু হকারদের সঙ্গে বিভিন্নভাবে এই মুহূর্তে শহর কলকাতার একাধিক জায়গায় দোকানদারদের সঙ্গে একটা বড়সড় বিবাদের সৃষ্টি হয়েছে। তুচ্ছ কারণে দোকানদারদের মারধর করছে বলে অভিযোগ উঠেছে, এবং সেই কারণেই আজকে এই নিউ মার্কেট থানার সামনে দেখতে পাচ্ছ যে শহর কলকাতার নিউ মার্কেট চত্বরের যত পার্মানেন্ট দোকানদার আছে তারা কিন্তু আজকে এখানে রাস্তা অবরোধ করেছে, নিউ মার্কেট থানা এলাকা প্রায় ঘিরে রেখেছে। কারণ তারা প্রত্যেকের নিরাপত্তার অভাব বোধ করছে। তাদের বক্তব্য হচ্ছে হকারদের এই যে উচ্ছেদ করা হচ্ছে বা হকারদের তুলে দেওয়া হচ্ছে, সেই তাদের এই ক্রোধের আগুন গিয়ে পড়ছে এখানকার যে সমস্ত পার্মানেন্ট দোকানদার রয়েছে তাদের ওপর, এবং তারা চাইছে যে যাতে যদি তাদেরকে হকারদেরকে উচ্ছেদ করা হয় তাহলে দোকানদাররাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং তারাও কিন্তু দোকানদারদেরকে ডিস্টার্ব করবে। এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু একদিকে যেমন পুলিশ, অন্যদিকে কিন্তু হকার এবং এই দোকানদারদের মধ্যে বিক্ষোভ এবং বচসা শুরু হয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে এখানটায় এখন কিন্তু উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। লম্বা লাইন করে প্রচুর বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, বাসে অগণিত মানুষ রয়েছে এবং এখানে কিন্তু রাস্তায় বসে পড়েছে এখানে কর্মীরা। पुलिस चोर है, पुलिस चोर है, पुलिस আমরা চাইছি কি পুলিশ যাচ্ছে, আমরা চাইছি পুলিশ যাচ্ছে আমাদের জন্য ভালো ডিসিশন নেয়। আমরা কিছু ঝামেলাবাজ লোক নেই, पुलिस का लाठी আমরা গুন্ডা নেই, আমরা সাধারণ মানুষ, আমরা দোকানদার। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা যারা এখানে 100 বছর ব্যবসা করছি, যেভাবে আজকে পুলিশের সহযোগিতায় হকাররা লাঠিচার্জ করেছে আমাদের উপরে, এটা আমরা মানছি না এবং পুলিশের পুরোপুরি এতে সাপোর্ট আছে। পুলিশকে দেখতে হবে ওটা হকার না গুন্ডা, ওকে বেছে বের করে অ্যারেস্ট করতে হবে। পুলিশের সামনে ডান্ডা চাপড় নিয়ে আমাদের উপর হামলা করেছে, আমরা মেরে খেয়েছি, আমরা নেতারা মেরে খেয়েছে। অতএব দেখতে পাচ্ছ যে এখানে যারা পার্মানেন্ট দোকানদার রয়েছে তারা কিন্তু আজকে নিরাপত্তার অভাব বোধ করছে। তার কারণ হকাররা বিভিন্ন তুচ্ছ কারণে তাদের গায়ে হাত দিচ্ছে, তাদের মারধর করছে, তাদের হুমকি দিচ্ছে, আর তার সঙ্গে কিন্তু করতে হয়েছে এবং পুলিশের এবং এখানে ইতিমধ্যেই দেখো পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে এক পক্ষ চাইছে তাদেরকে তুলে দিতে, আর এক পক্ষ কিন্তু চাইছে যে যতক্ষণ পার্মানেন্ট সলিউশন হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে তারা বসে থাকবে। এবং তোমাকে বলবো যে বিস্তীর্ণ এই এসএন ব্যানার্জি রোড কিন্তু পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে গেছে। প্রচুর বাস এবং গাড়ি পুরো এসএন ব্যানার্জি রোড জুড়ে দাঁড়িয়ে রয়েছে এবং অনিশ্চিত যে কখন এই সমস্যার সমাধান হবে, কখন এই রোড অবরোধ উঠবে এবং সেই দিকেই কিন্তু চেয়ে রয়েছে।
আমরা বাসে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এইদিকে দাদা, কোথায় যাবেন? ইকবালপুর আমরা যাত্রীদের সঙ্গে কথা বলবো, তার আগে দেখিয়ে দেবো যে আবার উত্তপ্ত পরিবেশ, এখানে মারামারির উপক্রম হয়েছে এবং যে কোনো সময় বচসা থেকে হাতাহাতি হবার উপক্রম, এখানে যে কোনো সময় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। पुलिस का इंटरव्यू लिए क्या बोलने मांग रहा हूँ। এখানে বাসে দীর্ঘ সময় ধরে যে বাসিন্দারা রয়েছে তাদের কি অবস্থা একবার আমরা নিজের কানে শুনে নিই। দাদা, কোথায় যাবেন? দাদা আমরা ইকবালপুর যাব, ইকবালপুরে। এই যে মানে এই যে রাস্তা ব্লক করে রয়েছে, আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? আর অনেক অসুবিধার ভিতর পড়েছি আমরা। রওনা দিয়েছি ভোরে, আবার এখানে এসে জেমে পড়ছি আমরা। কি হলে ভালো হয়? এটা সমাধান হইলেই ভালো হয় আমাদের। দিদি, কোথায় যাবেন? আমরা তো খিদিরপুর যাচ্ছি। এই রাস্তা যে আমার কাজের জন্য অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাস্তা জাম করে কিছু লাভ হবে? কিছু নেই। আপনারা যে সময়তে পৌঁছতে চাইছে সেই সময় না সময় না, হ্যাঁ না এটা উঠবে কেউ জানে না। না, এখন ছাড়বে কি না ছাড়বে কি জানি আমরা। অতএব দেখছো যে এই বাসে যারা বিভিন্ন জায়গায় যাবেন, সময় মতো যাদের পৌঁছানোর প্রয়োজন রয়েছে, তারা কিন্তু এখানে যথেষ্ট বিপদের মধ্যে পড়েছেন। তারা কখন পৌঁছবেন কেউ জানে না। কোথায় যাবেন? ডায়মন্ড হারবার। তো এই যে রাস্তা অবরোধ হয়েছে, আটকে পড়েছেন। হ্যাঁ, আটিয়ে তো পড়েছি, অসুবিধা হচ্ছে, কি করব বলুন, কিছু তো করার নেই আমার। মানুষের স্বার্থে কি এটুকু স্বার্থ ত্যাগ করা যাবে? না, ও সব দেখুন বলতে পারবো না, এখন অনেক ব্যাপার আছে। অতএব 8 থেকে 80 প্রায় সবাই কিন্তু এখানে আটকে রয়েছে। এই দীর্ঘ যে এসএন ব্যানার্জি রোড, সেটা কিন্তু এই মুহূর্তে ব্লক করা হয়ে গেছে এবং নিউ মার্কেট থানার সামনে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমশ হয়তো ঘোরালো হয়ে যাচ্ছে। আগের থেকে হয়তো কিছুটা লোকের সংখ্যা তারা চাইছে, এনাদের মধ্যেই কিন্তু অনেকে চাইছে যে এর দ্রুত সমাধান হোক এবং তারা রাস্তা থেকে উঠে যাবে। কিন্তু আরেক পক্ষ যারা চাইছে যে স্থায়ী সমাধান না হলে তারা কিন্তু এখান থেকে উঠবে না। ফলে সময় যত গড়াচ্ছে, তাপ উত্তাপ যে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু বলাই যায়। এবং এর সমাধান কোথায়, সমাধান সূত্রই বাকি, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। এবং তুমি দেখতে পাচ্ছ যে আরো বেশ কিছু লোক এসে এখানে জড়ো হচ্ছে, তারাও কিন্তু এখানে রাস্তা অবরোধ করেছে, তারা রাস্তার মধ্যে রয়েছে। এবং সময় যত গড়াচ্ছে আরো কিন্তু দোকানদারের ভিড় কিন্তু জমতে শুরু করেছে। আকাশের অবস্থা খারাপ, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামার একটা পরিবেশ থাকলেও কিন্তু এর তাপ উত্তাপ যে কতটা কমবে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব রয়েই গেছে। ফলে বুঝতেই পারছো যে দীর্ঘক্ষণ ধরে তাদের যে দাবি দাওয়া, অর্থাৎ এই যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। দুর্গাদাস, তুমি যেমনটা বললে বা দোকানদাররা যেমনটা জানালেন যে হকাররা তাদের উপর রীতিমতো গুন্ডাগিরি করছেন, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য এ বিষয়ে? পুলিশের বক্তব্যের জন্য আমরা পুলিশকে জিজ্ঞেস করেছিলাম। পুলিশ কিন্তু বলা যেতে পারে মুখে কুলু পেটেছে, পুলিশ কোনো কথা বলতে চাইছে না। স্বভাবতই তারাও নিজেরা কনফিউজ যে কাদের হয়ে, কাদের পক্ষ নিয়ে তারা কাজ করবে। সরকার যদি একটা নির্দিষ্ট রূপরেখা ঠিক না করে দেয়, সরকার যদি কারা হকারি করবে, কোন জায়গায় বসে হকারি করবে, দোকানদারদের স্বার্থ কিভাবে সুরক্ষিত থাকবে, এই বিষয়টি যদি পরিষ্কারভাবে না করে দেয়, তাহলে কিন্তু শহর কলকাতা জুড়ে আগামী দিনে বড়সড় আরও গন্ডগোল, আরও মারামারি, আরও বচসা, এই ধরনের ক্রম পর্যায়ে কিন্তু এটা বাড়তেই থাকবে। ফলে যাতে শহর কলকাতাকে সুস্থ রাখা যায়, শহর কলকাতার মানুষ যাতে সুস্থ থাকে। একদমই দুর্গা, আমরা চাই ওই লোকটাকে অ্যারেস্ট চাই, অ্যারেস্ট যে মালিকদের চাইছেন কাদের? হকারদের গায়ে হাত তুলেছে, অ্যারেস্ট চাই, ব্যাস। হকাররা কি করতে চাইছে? बोलिए क्या चाह रहे हैं लोग? हम लोग हॉकर की तरफ से नहीं है। हाँ, যারা এইভাবে অন্যায় অত্যাচার করলো, অ্যাসল্ট করেছে, মারধর করেছে, তাদের অ্যারেস্ট চাই।
তারা গ্রেপ্তার হোক, রুল অফ ল। না, এখনো পর্যন্ত কিছু বলেনি, এখনো কিছু বলেনি। টোটালি ইনঅ্যাক্টিভ, নিউ মার্কেট থানা ইজ টোটালি ইনঅ্যাক্টিভ। কারণ যে সেকেন্ড টাইম অ্যাসল্ট হয় সেখানে বড়বাবু উপস্থিত ছিলেন। এফআইআর আই উইটনেস হিসেবে ওনাকেই প্রথমে জিজ্ঞেস করা উচিত যে উনি কিভাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আইএনটিটিউসি ঝান্ডা নিয়ে একদল লোক এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিতে পারে যে কোনো সময়। দুপক্ষ সামনাসামনি বসে আছে, অতএব যে কোনো সময় কিন্তু মারামারি, যে কোনো সময় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হতে পারে। নিউ মার্কেট থানা দুপক্ষকে কিন্তু আলাদা করবার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ। লোকেরা রয়েছে, দেখতেই পাচ্ছ যে এখানে আইএনটিটিউসির লোকেরা, যারা হকার তারা এসেছে, আরেকদিকে রয়েছে যারা দোকানদার তারা রয়েছে। এই যে হকাররা যারা এখানে এসেছে, যারা আইএনটিটিউসির যারা লোকেরা যারা হকার তারা কিন্তু আজকে এই মুহূর্তে আবার নিউ মার্কেট থানার সামনে একটা কিন্তু পরিস্থিতি, উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় কিন্তু বেড়ে যেতে পারে বড়সড় হাতাহাতি বা সংঘর্ষের ঘটনা। নিউ মার্কেট থানা চেষ্টা করছে দুপক্ষকে বিরত রাখতে। দেখতেই পাচ্ছ আইএনটিটিউসির নেতৃত্বে হকাররা যেমন এসেছে, অন্যদিকে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দোকানদাররা তারাও কিন্তু রয়েছে এবং দুপক্ষই কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক হয়ে রয়েছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু বেড়ে যেতে পারে সংঘর্ষের ঘটনা এবং এই সংঘর্ষ যাতে না ঘটে নিউ মার্কেট থানার ওসি থেকে শুরু করে নিউ মার্কেট থানার সমস্ত আধিকারিকরা তারা সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে। सुनिए, इतना साल से हम लोग वहाँ 20-22 साल से हम लोग डाला लगा रहा, ठीक है। दुकानदार लोग वहाँ पर बाइक पार्किंग करता था, कभी दुकानदार भाई लोग को हकर भाई नहीं जाता था बोलने कि तुम लोग यहाँ पार्किंग काहे लगाया। मुख्यमंत्री दीदी भाई बोला है कि यहाँ पर पार्किंग मत लगाओ, तो मेरा साहेब भाई नेता ने बोला हम लोग को जो हकर मानता हम लोग को जो हम लोग का है वो बोला कि ठीक है हम लोग सुंदर करके सजा देगा, बस इतना बोलना था। दुकानदार लोग डाक चप्पल ईटा पत्थर चला रहा, तो हम लोग का क्या चूड़ी पहन के है? हम लोग भी मर्द है, मर्द हम लोग दीदी का बीजेपी का खिलाफ है, बीजेपी को चप्पल मारेगा, झाड़ू मारेगा। অতএব একটা হকার এবং দোকানদার এই পরিস্থিতির মধ্যে থেকেই কিন্তু আবার এখানে চলে এলো শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি দল। অতএব সব মিলিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ। ये लोग टीएमसी का आदमी नहीं है, ये लोग बीजेपी का आदमी है। टीएमसी का आदमी रहता तो दीदी को ऐसा बेइज्जत करने का कोशिश नहीं करता। दीदी को बेइज्जत किया जा रहा है, दीदी का नाम को खराब किया जा रहा है। अब बंगाल में जिस तरह दीदी चाहती है बंगाल को संवारना, ये लोग खराब करना चाहता है। ये लोग टीएमसी का आदमी नहीं है, बीजेपी का भेजा हुआ आदमी है। দোকানদারের বক্তব্য যে এরা যারা এখন এসে বিক্ষোভ দেখাচ্ছে এরা কিন্তু অরিজিনাল টিএমসির লোক নয়, তার কারণ মুখ্যমন্ত্রী নিজে চান সুষ্ঠু সমাধান। কিন্তু আজ যারা এখানে আক্রমণাত্মক ভূমিকায় এসেছেন তারা কিন্তু এখানে তাদের দোকানদারের বক্তব্য এরা কেউ টিএমসি সমর্থক নয়। ফলে বুঝতেই পারছো যে এই সময় এই মুহূর্তে নিউ মার্কেট থানার সামনে যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, যদি এক্ষুনি এই পরিবেশকে ট্যাকেল করা না যায় তাহলে যে কোনো সময় কিন্তু বড় সড়ো সংঘর্ষের ঘটনা শুরু হয়ে যাবে এবং এই সংঘর্ষের ঘটনা এই মুহূর্তে থামাবার জন্যে বড় সড়ো পুলিশি অ্যারেঞ্জমেন্টের যে প্রয়োজন রয়েছে এবং একটা অপ্রীতিকর পরিস্থিতির যে সৃষ্টি হবে। একদিকে কলকাতা পুরসভা, অন্যদিকে নিউ মার্কেট থানা এবং এসএন ব্যানার্জি রোড দীর্ঘক্ষণ ধরে ব্লক হয়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যে একটা অস্বাভাবিক কথার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বলাই যায়। যদিও এই মুহূর্তে নিউ মার্কেট থানার পুলিশের পক্ষ থেকে এই হকার যারা এসছে আইএনটিটিউসির ফ্ল্যাগ নিয়ে যে হকাররা এসেছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং পেছন দিকে আমি দেখাতে বলবো যে এই যে দোকানদাররা তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ
দু তরফের মধ্যে বাদানুবাদ এবং স্লোগান, পাল্টা স্লোগান, এই পর্ব কিন্তু চলেই যাচ্ছে এবং সময় যত গড়াচ্ছে পরিস্থিতি কিন্তু তত উত্তপ্ত হয়ে উঠছে। দেখতেই পাচ্ছ পুলিশি অ্যারেঞ্জমেন্ট, অতএব যে কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি যাতে না হয়, যে কোনো পরিবেশকে যাতে ট্যাকেল করা যায়, পুলিশ কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তারা তাদের কর্তব্য পালন করছে যে শান্তির মধ্যে দিয়ে আলোচনার ভিত্তিতে যাতে এই সমস্যার সমাধান করা যায়। এবং দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত নিউ মার্কেট থানার সামনে এস এন ব্যানার্জি রোডকে ব্লক করে এখন রয়েছেন যারা, তারা কিন্তু সবাই দোকানদার, তারা কিন্তু পার্মানেন্ট দোকানদার। উল্টো দিকে দেখতেই পাচ্ছ যে আইএনটিটিউসির পতাকা নিয়ে যারা হকাররা এসছে তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একটা সেফ জোনে নিয়ে চলে যাচ্ছে কলকাতা নিউ মার্কেট থানার পুলিশ। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যে কোনো সময়ে যে আবার পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে এবং যে কোনো উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হতে পারে, যে কোনো সময় একটা সংঘর্ষের ঘটনা যে ঘটার সম্ভাবনা যে রয়েই যাচ্ছে সেটা কিন্তু বলাই যায়। দেখতেই পাচ্ছ কতটা অ্যাডামেন্ট, কতটা মানমুখী ভঙ্গিতে রয়েছে দুপক্ষ, তাদেরকে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে এদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ইতিমধ্যেই বৃষ্টি প্রায় শুরু হয়ে গিয়েছে, কিন্তু শহর কলকাতার এই হকার এবং দোকানদার এবং পুলিশের এই যে ত্রিপাক্ষিক যে টানাপোড়েন, তার তাপ উত্তাপ কিন্তু এখনো পর্যন্ত কমছে না। যে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে সেই বিষয়গুলো যত দিন যাচ্ছে কোথাও গিয়ে হয়তো মনে হচ্ছে যে আলোচনা ছাড়া যেন একটা সংঘর্ষের রূপ নিতে চলেছে, যে কোনো সময় সংঘর্ষের মাধ্যমেই যেন তারা নিজেদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছে। এটা কিন্তু কখনোই কাম্য নয় একটা সুস্থ সমাজের ক্ষেত্রে। দুর্গা, তুমি সঙ্গে থেকে আমাদের পুলিশ চেষ্টা করছে, তাদের নজর থাকবে। তবে আপাতত সময় একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরছি এই খবর নিয়ে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিকে। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, তদন্তে নেমে নয়া তথ্য পুলিশের হাতে। নিহত ইরশাদ আলম দোকানের টিভি মেকানিক ছিলেন। দোকান মালিক মোহাম্মদ ইমরানকে ফোন করেন ইরশাদ। শনিবার সকাল 8:45-এ ফোন করেন তিনি। মুচিপাড়ার হোস্টেলে তাকে আটকে রাখা হয়েছে এবং এরপরই থানায় ফোন করে জানান সেই কথা ইমরান। হোস্টেলের কয়েকজন আবাসিক ইরশাদকে নৃশংসভাবে মারধর করে। মারধরের জেরে মৃত্যু হয় ইরশাদের। ইমরানের বয়ানে এমনটাই দাবি জানা যাচ্ছে। পুলিশের তদন্তে নতুন তথ্য, মুচিপাড়া থানায় খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই 14 জন হোস্টেল আবাসিকদের গ্রেপ্তারও করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বউবাজারে হোস্টেলে পিটিয়ে খুনের যে অভিযোগের ঘটনা সামনে এসেছে এবং সেই ঘটনাতেই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খাস কলকাতায় আমরা দেখতে পাচ্ছি গণপিটুনিতে এই মৃত্যুর অভিযোগ, তদন্তে নেমে এবার নয়া তথ্য সামনে এসেছে পুলিশের হাতে। নিহত ইরশাদ আলম দোকানের টিভি মেকানিক ছিলেন, তা আমরা আগেই জানিয়েছিলাম আপনাদের, এবং দোকান মালিক মোহাম্মদ ইমরানকে ফোন করেন ইরশাদ। শনিবার সকালে ফোন করেন তিনি তাকে। মুচিপাড়ার হোস্টেলে তাকে আটকে রাখা হয়েছে। ইমরানকে ফোনে এমনটাই জানিয়েছিলেন ইরশাদ এবং এরপরই থানায় ফোন করে জানান সেই কথা ইমরান। কলকাতার পর সল্টলেক ফের পিটিয়ে খুনের অভিযোগ। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার ঘটনা এটি। মোবাইল চোর সন্দেহে যুবককে মারধরের অভিযোগ। আজ ভোরে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, আর হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়। 3 জনকে আটক করেছে পুলিশ ইতিমধ্যে। এই ঘটনায় ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এই ঘটনার সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে এবং যেটা জানা যাচ্ছে সেই
যুবক, বয়স 32 বছর, এবং সে একটি মোবাইল চুরি করেছে বলে অভিযোগ, এবং সেই মোবাইল চোরের অভিযোগে কিন্তু তাকে মারধর করা হয়, এবং তারপরে আজকে সকাল 7টা নাগাদ তাকে নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তদন্তে নামে ইলেকট্রনিক্স থানার পুলিশ, এবং ইলেকট্রনিক্স থানার পুলিশ তদন্তে নামতে এসে প্রথমে দুজনের নাম সামনে আসে এবং তাদেরকে প্রথমে আটক করে, এবং আটক করে তারা স্বীকার করে যে তারা মারধর করেছে, এবং তৃতীয় আরেকজন ব্যক্তির নাম উঠে আসে, তাকেও কিন্তু পুলিশ পরবর্তীকালে আটক করে গ্রেফতার করেছে। মোট 3 জনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজকে কোর্টে তোলা হয়েছে, যে নিজেদের হেফাজতে দিয়েছে। পুলিশকে না জানিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে একটা যুবককে মারধর করা হলো, এবং সেই মারধরের রেশ এতটাই যে তাকে সে মারা গেল, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। একদমই ধন্যবাদ তোমায় দেবপম। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। মানুষের সহনশীলতা দিন দিন কমে যাচ্ছে। অপরাধ হলে পুলিশকে খবর দেওয়া উচিত, না করে অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। গণপিটুনির ঘটনায় এমনটাই মন্তব্য করেছেন মেয়র ফেরহাদ হাকিম। মানুষ নিজের হাতেই এবার আইন তুলে নিচ্ছেন, এমনটাই মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। তিনি ঠিক কি বলেছেন শুনুন। এটা একটা কদিন ধরেই হচ্ছে, বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে, এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে, যদি সত্যি হয় হবে। আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে, আমি পুলিশকে ইনকোয়ারি করবো, যদি সন্দেহ থাকে তার নাম বলবো, পুলিশ তার ইন্টারোগেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে, নয় সে বলবে যে না এটা হয়নি। এটা মেথড অফ ইনকোয়ারি। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। এটা কেউ ছেলে ধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে, আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মারছে। 4:04 দিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04 দিক। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন। 29 জুন থেকে 8ই জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল। নন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে। 29 জুন থেকে 8ই জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল। নন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হলো ট্রেন, এমনটাই জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এ বিষয়ে রেল কর্তৃপক্ষ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে, পাশাপাশি যাত্রীদের যারা ট্রেনের টিকিট কেটেছিল দূরপাল্লা যারা যাবে অন্যান্য, তাদেরও SMS করে বা মোবাইলের মাধ্যমে তাদের জানানো হয়েছে যে 29 জুন থেকে একেবারে 8ই জুলাই পর্যন্ত ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে, এবং 200রও বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, এবং দূরপাল্লার ট্রেন কিছু ঘুরপথে করে দেওয়া হয়েছে, এবং প্রায় 32 জোড়া দূরপাল্লার ট্রেন তারা বিভিন্ন স্টেশন থেকে তারা যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। তার পাশাপাশি এখানে আন্দুল স্টেশনে মূলত ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে, যেখানে কাজ আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে। রেলের উচ্চপদ কর্তারা যেরকম রয়েছে, পাশাপাশি ইঞ্জিনিয়াররা সেই কাজে ব্যস্ত। জানো তুমি, দক্ষিণ পূর্ব রেল শাখায় ট্রেন প্রচুর বিঘ্ন হয়। এখানকার যারা যাত্রীরা আসে তারা প্রায় 2 থেকে 3 ঘন্টা এক এক সময় ট্রেন দাঁড়িয়ে যায়, এবং ট্রেনে প্রচুর বিঘ্ন ঘটে। যাদের যাতায়াতের অসুবিধায় দক্ষিণ পূর্ব রেল শাখায় প্রচুর যাত্রীদের ক্ষোভ ছিল, কারণ এই শাখাতে কেন উন্নয়ন হচ্ছে না। পূর্ব রেলে যেরকম ট্রেন চলাচল খুব টাইম এবং খুব সুন্দরভাবে হয়, কিন্তু দক্ষিণ পূর্ব শাখায় যারা যাতায়াত করে তারা তারা জানে যে 2 থেকে 3 ঘন্টা কোনো সময় তারা কাজে যেতে পারে না। তবে এক্ষেত্রে যেই কদিন বন্ধ করা হচ্ছে এবং কাজের জন্য কিছু যাত্রীরা বলছে যাতে উন্নত পরিষেবায় যদি কিছুদিন কাজে যেতেও না হয় তাও তারা রাজি, কিন্তু যেভাবে তারা এখানে দুর্ভোগে পড়ে, যেভাবে তারা হ্যারাসমেন্ট হয়,
হয়। সেই কারণে যদি এই ইন্টারলকিং কাজ করে যদি ট্রেনের পরিষেবা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে তারা এখানে রাজি আছে। তবে এই 29শে জুন থেকে একদম জগন্নাথ, 8 তুমি জুলাই অবধি সঙ্গে থেকো। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আমাদের সঙ্গে বাগনান থেকে রয়েছেন আরো এক প্রতিনিধি রূপম দাস। রূপম, এ বিষয়ে কি জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে? দেখো, এই ইতিমুহূর্তে কিন্তু হচ্ছে বাগনান হচ্ছে যে দ্রুততম স্টেশন, সেই স্টেশনে কিন্তু আজকের পর থেকে কিন্তু আনলকিং কাজ যে শুরু হয়েছে আন্দুল স্টেশনে, সেই স্টেশনে আনলকিং কাজের জন্য কিন্তু বহু ট্রেন কিন্তু আজকে ক্যান্সেল হয়েছে। ফলে কিন্তু যাত্রীরা কিন্তু একটা কিন্তু দুর্ভোগের মুখে গিয়ে পড়ছে, কারণ তারা অফিস আছে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি তোমাকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে বাগনান একটা ব্যস্ততম শহর। হাওড়া থেকে যত প্রায় প্যাসেঞ্জার কিন্তু ফাঁকা হয় এই বাগনানেই। পাশাপাশি স্কুল কলেজ অনেকে কিন্তু কুলগাছিয়া এবং হচ্ছে বৃষ্টিপুর থেকে অনেকে আসে এই বাগনান স্কুলে এবং কলেজে, সেটারও কিন্তু একটা ভোগান্তির মুখে পড়বে কলেজ এবং হচ্ছে স্কুলের স্টুডেন্টরা। একদমই, তুমি সঙ্গে থেকো রূপম। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবং এই যে নন ইন্টারলকিং এর কাজের জন্যই কিন্তু বাতিল করা হয়েছে ট্রেন। ইতিমধ্যেই বহু ট্রেন বাতিল করা হয়েছে। জগন্নাথ, তোমার কাছে আসবো, যে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ সূত্রে কি খবর রয়েছে তোমার কাছে, যে কতগুলি ট্রেন ঠিক বাতিল করা হয়েছে এবং যাত্রাপথী বা বদল করা হলো কোন কোন ট্রেনের? দেখো, এই মুহূর্তে নাম তারা ঘোষণা করেছে, যেরকম আজিমগঞ্জ বিহারের কিছু ট্রেন ঘুরপথ করা হয়েছে এবং তাম্রলিপি এক্সপ্রেস যেটা দীঘায় যায় সে ট্রেনও বাতিল করা হয়েছে। তোমাকে বলে রাখি 32 জোড়া দূরপাল্লার ট্রেন ঘুরপথে করে দেওয়া হয়েছে, 16 জোড়া ট্রেন বিভিন্নভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় 200-র ওপরে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ একাধিক ট্রেন বাতিল এবং মানুষজন অসুবিধে পড়ছে। তবে রেলের তরফ থেকে বেশ কিছুদিন আগেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যমে, যাতে যারা দূর প্রান্তে যাবে, দূরপাল্লার ট্রেনে যারা যাবে, তারা এই কটা দিন যাতে যারা টিকিট না কাটে এবং যারা যাত্রাপথে না আসে। তবে যাত্রীরা বারবার বলছে তারা বাসে করে যেতে রাজি, তারা অন্যান্য জায়গায় পথে করে তারা গন্তব্য করবে। কিন্তু এই দক্ষিণ পূর্ব শাখায় যদি ইন্টারলকিং এবং লগিং যে সিস্টেম, সেই সিস্টেম যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে অনেক দুর্ভোগের মধ্যে যাত্রীরা পড়ে। কখনো কখনো ট্রেন বাতিল হয়ে যায়, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। জগন্নাথ, আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই। হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, অন্যদিকে বাগনান থেকে ছিলেন আমাদের আরো এক প্রতিনিধি রূপম দাস। নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যের নজরে পঞ্চায়েতদের দুর্নীতি। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বদলি নীতি চালু করলো রাজ্য। 3 বছরের বেশি একই কর্মীকে পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না। 3 বছরের বেশি যারা রয়েছেন তাদের বদলি করতে হবে। প্রত্যেকটি জেলায় নির্দেশিকা রাজ্য পঞ্চায়েত দপ্তরের। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এই বদলি নীতি এবার চালু নবান্নের। দুর্নীতিমুক্ত করতে এই বদলি নীতি চালু করলো রাজ্য। 3 বছরের বেশি একই কর্মীকে পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না। 3 বছরের বেশি যারা রয়েছেন তাদের বদলি করতে হবে। প্রত্যেকটি জেলায় এই নির্দেশিকা রাজ্য পঞ্চায়েত দপ্তরের। আপনাদের জানিয়ে রাখি, এবার পঞ্চায়েতের ক্ষেত্রে যে দুর্নীতির যে অভিযোগ আমরা দেখেছি বারংবার সামনে এসেছে, এবং সেই বিষয়ে কিন্তু এবার নজর রাখলো রাজ্য, এবং সেই বিষয়ে এবার পদক্ষেপ নবান্নের। আমরা কথা বলবো এই বিষয়ে। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বিষয়ে নবান্নের তরফ থেকে ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, আজকে যেটা দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের দিকে এবার নজর দিয়েছে মুখ্যমন্ত্রী এবং সেখানে কিন্তু সব থেকে বড় সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জেলাকে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি জেলাকে সেই মুহূর্তে নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে 3 বছরের বেশি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো লোককেই কিন্তু বেশি দিন, 3 বছরের বেশি কাউকেই কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করেন তাদেরকে রাখা যাবে না। এর আগে বহুবার দেখা গেছে, এই নিয়ে বহু অভিযোগও জমা পড়েছে যে একজন 5 বছর, 7 বছর, 8 বছর করে তারা সেখানে গ্রাম পঞ্চায়েতে চাকরি করে যাচ্ছেন, তাদের ট্রান্সফার হয় না। এক্ষেত্রে কিন্তু তাদের ট্রান্সফারের জন্য কিন্তু এবার এই নির্দেশিকা, এবং সেই হিসাবে প্রথমে তালিকা তৈরি করতে বলা হয়েছে কোন কোন পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে এরকম লোক রয়েছে যারা 3 বছরের বেশি কাজ করছেন। সেই হিসাবে তাদেরকে ট্রান্সফার করার জন্য জেলা শাসকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। একদমই ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।
আসছে পরবর্তী খবরে। বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধ, গোপনীয়তা বজায় থাকা উচিত। শনিবার বার লাইব্রেরির অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি চন্দ্রচূড়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রীকেও। আলোচনা সভায় সাংবিধানিক নৈতিকতা নিয়ে কথা বলেন বিচারপতি চন্দ্রচূড়। এই আলোচনা চক্রে দেশের বিচার ব্যবস্থাকে উন্নত করার জন্য করা হয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য আয়োজিত হয়েছে। বার লাইব্রেরির এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনুন। To humiliate or manhandle to anyone, but my submission, my kind submission, that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja like Sanskrit. You know, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people. এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ তথা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। যে বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, যে রাজ্যে বিচারপতিদের বিচার কক্ষের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, যেভাবে লোয়ার জুডিশিয়ারিকে একটা ধমকের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেখানে প্রতিনিয়ত বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে কদর্য ভাষায়, যারা বিভিন্ন সময় হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই করছে না। মুখ্যমন্ত্রী যে দখলদারির কথা বলছেন, পরে আর থানার সামনে হাইকোর্টের অর্ডার ঝুলছে কোতোয়ালির নাম সমেত, সেখানে সেই বিল্ডিং প্রমোটিং হয়ে যাচ্ছে। আজকে তারপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার মুখ্যমন্ত্রীর আছে বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলার? আমরা জানি যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা, কিন্তু বিজেপির শাসনকালে বিগত 10 বছরে দেশের মানুষ কোথাও একটা লক্ষ্য করছিল যে বিচার ব্যবস্থা বা নিরপেক্ষ থাকছে না। কারণ কোনো একটা রায় মানুষকে, কেন্দ্রের শাসক দলকে খুশি করতে পারলে তার রিটায়ারমেন্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোথাও রাজ্যসভার সাংসদ হয়ে যাচ্ছেন, কোথাও আবার কোনো জায়গায় আরো বড় বড় পদ পেয়ে অন্য রাজ্যে রাজ্যপাল হয়ে যাচ্ছেন, কোথাও আবার বিজেপির সংসদ পদের প্রার্থী হয়ে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অরুণ জেটলির কথা যদি স্মরণ করি, বিজেপির প্রাক্তন নেতা এবং মন্ত্রী, তিনিই বলেছিলেন যে বিচারকের চেয়ারে বসে বিচারক যদি ভাবেন যে আমি বিচারপতি হিসাবে পরবর্তী জীবনে রিটায়ারমেন্টের পর কি করব, সেটা যদি তিনি আগে থেকে ভাবেন, তাহলে তার প্রভাব তার সিদ্ধান্তের উপর পড়তে পারে। এটা আমরা বলছি না, এটা অরুণ জেটলি বলছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যথার্থ বলেছেন যে বিচার ব্যবস্থাকে অবশ্যই রাজনীতির বাইরে রাখা উচিত। চারদিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। 15ই জুন কামারহাটিতে ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলি চালানোর ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার 3 জন। ধৃতরা সাহিল কুমার, রাহুল কুমার এবং অঙ্কিত কুমার। 3 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেট থানার পুলিশ। ধৃতরা বিহারের সমস্তিপুরের বাসিন্দা। পুলিশের অনুমান, ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর গুলি চালানোর পর হুমকি ফোনের ঘটনায় এরা জড়িত রয়েছে। বিহারের সমস্তিপুরের থেকে গ্রেপ্তার করা হয় এই 3 জনকে। সাহিল, রাহুল এবং অঙ্কিত, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর রয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে 3 জনেরকে গতকাল সমস্তিপুর থেকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। তাদের 3 জনকে ভূমিকা ছিল এই ঘটনায় যে তারা ফোন করে হুমকি দিয়েছিল অজয় মণ্ডলকে, এবং এলাকায় যত ফোন হয়েছে ব্যবসায়ীদের, প্রত্যেকের কাছ থেকে তোলা সেই হুমকির ফোন হয়েছে, তা প্রত্যেকেই কিন্তু এই 3 জনই তারা ঘুরিয়ে তারা ফোন করতো, বিভিন্ন নাম দিয়ে তারা ফোন করতো সব ব্যবসায়ীদের। গতকাল তাদের সমস্তিপুর থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসে এবং 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন বেলঘড়িয়া থানার পুলিশ আধিকারিকেরা।
তবে এই শুধু 3 জন নয়, এর পিছনে রয়েছে একটি বড় র্যাকেট যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, বা এই এলাকায় যে সমস্ত ঘটনা এখনো অব্দি ঘটেছে তাদের প্রত্যেকের সঙ্গেই তারা যুক্ত বলে কিন্তু পুলিশ মনে করছে। পুলিশের 5 দিনের হেফাজতের পরে জানা যাবে যে আগামী কি কি তথ্য পাওয়া যায় তাদের কাছ থেকে, এবং তাদেরকে পুলিশ হেফাজত না নিয়ে গেলে কিন্তু এখনো অব্দি কোনো তথ্য উঠে আসছে না পুলিশের কাছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। বিহারের জেল থেকে ব্যারাকপুরের ব্যবসায়ীকে হুমকি, ফোনে খুনের হুমকি। দুষ্কৃতী সুবোধ সিং এর তোলা চেয়ে এই হুমকি দেওয়ার অভিযোগ ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে। এ বিষয়ে লিখিত অভিযোগ। ব্যবসায়ী নিরাপত্তায় 2 জন রক্ষী মোতায়েন। ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর হামলাতেও নাম জড়ায় সুবোধের। আমরা কথা বলবো আবারও। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, গত 15 তারিখে একটি উড়ো ফোন আসে ব্যবসায়ী তাপস ভগতের কাছে। সেখানে বলা হয় যে তাপসের কাছ থেকে বেশ কিছু টাকা তোলা চাওয়া হয়, এবং সেই ঘটনার পরেই লিখিত অভিযোগ দায়ের করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার কাছে। সেই ঘটনা কিছুদিন কাটতে না কাটতেই আবারও হুমকির ফোন। তবে এবার ফোনটা হুমকির শুধু তোলা চেয়ে নয়, হুমকিটা আসলো এবারে খুনের। বলা হলো ব্যারাকপুরের বিজেপির যিনি প্রার্থী ছিলেন, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নাকি তাকে খুন করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ সুবোধ সিংকে খুন করার নির্দেশ দিয়েছেন অর্জুন সিং। তাপস ভগত এলাকায় যিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত, তাকে খুন করার জন্য বরাত দেওয়া হয়েছে সুবোধ সিংকে। এমনই কথা বলে কিন্তু সুবোধ সিং ফোন করে তাপস ভগতকে। গোটা ঘটনা পুলিশের কাছে লিখিত আকারে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। বারবার একই ঘটনা হওয়াতে কিন্তু স্বাভাবিকভাবে চিন্তিত রয়েছেন ব্যবসায়ী তাপস ভগত। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আজকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে অজয় মণ্ডলের উপর গাড়িতে গুলি চালানোর ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো অনুমান চালাবে যে এরকম তাপস ভগতকে তারা ফোন করেছিল কিনা, বা এই ঘটনার সঙ্গে তাপস ভগতের ঘটনার সঙ্গে অজয় মণ্ডলের যে ঘটনা, এই দুটো ঘটনার কোনো মিল আছে কিনা তা সম্পূর্ণ কিন্তু খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনার। ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। এ বিষয়ে ব্যবসায়ীর থেকে কি অভিযোগ শোনাবো আপনাদের। যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিই, এই তথ্যটা আমি অলরেডি যখন শুনি আমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তিত হই। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি, এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটার কতটা কি সত্যতা আছে। বিহারের জেল থেকে ব্যারাকপুরের ব্যবসায়ীকে হুমকি, এবং সেই অভিযোগই করেছেন এই ব্যবসায়ী। তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ, সেই অভিযোগ করা হয়েছে সুবোধ সিংয়ের বিরুদ্ধে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ মঙ্গলকোটের বাসিন্দা। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল এই আনোয়ারের, এমনটাই তদন্তকারী সংস্থা মারফত জানা যাচ্ছে। চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। আমরা এর আগে দেখেছি শেখ হাবিবুল্লাহ, তারপর হারেজ শেখ, তাদেরও গ্রেপ্তার করা হয় জঙ্গি সন্দেহে, এবং এবারও গ্রেপ্তার করা হলো আরো একজনকে। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল আনোয়ারের, এমনটাই জানা যাচ্ছে তদন্তকারী সংস্থা মারফত। মঙ্গলকোটের বাসিন্দাই আনোয়ার শেখ। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে ছিল জানা যাচ্ছে সূত্র মারফত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এখনো পর্যন্ত এ বিষয়ে এসটিএফ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল বিকেল বেলায় যে কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা আনোয়ার শেখকে, যেটা জানা যাচ্ছে যে আনোয়ার শেখের পেছনে এসটিএফ প্রায় খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর থেকেই নজর রেখেছিল। এরপর 1 বছর ধরে তাকে ভালো করে রক্ষণাবেক্ষণ চোখে চোখে রেখে তারপর উপযুক্ত প্রমাণ পাওয়ার পর গতকাল এসটিএফ করে গ্রেপ্তার করে। এবং যেটা জানা যাচ্ছে আজকে কোর্টে তাকে তোলা হয়, এবং কোর্টে নিয়ে রিমান্ডে নিয়ে আনোয়ার শেখকে নিয়ে তারা নিয়ে আসছে কলকাতায়। এবং যেটা জানা যাচ্ছে যে আনোয়ার শেখ
যে বাড়িতে থাকতো সেই বাড়ির কিন্তু চেহারাটা খুব একটা ভালো নয়। তার 3টি বাচ্চা মেয়ে রয়েছে। তার স্ত্রী যেটা জানাচ্ছেন যে কর্মসূত্রে এখানে কাজ না থাকায় তিনি মাঝে মধ্যেই চলে যেতেন, 6 মাস 1 বছর পর পর ফিরতেন এবং তিনি যে কাজটা করতেন মূলত তিনি দিনমজুর এবং রাজমিস্ত্রি। কখনো লন্ডির কোনো কাজের কোনো ঠিকানা ছিল না, যে যখন যে কাজটা পেত সেই কাজটাই করতো। এবং এসটিএফ এই দীর্ঘ 3 মাস ধরে টানা চেন্নাই থেকে কোয়েম্বাটুরে থেকে তারপর নজর রেখে তাকে কিন্তু গতকাল গ্রেপ্তার করে এবং এই এসটিএফ এর একটা বড় সাফল্য বলেই করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম কাকটায় গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গি সংগঠন সন্দেহে এক ব্যক্তিকে, এরপরও দেখা গেল যে এই যে মঙ্গলকোটে এই গ্রেপ্তার। ধন্যবাদ তোমায় চন্দন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার বিজেপি ও তৃণমূল নেতা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন। ঘটনায় শাসক বিরোধী তরজা। মানিকচকে গ্রেপ্তার বিজেপি তৃণমূল নেতা। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন। পুলিশের জালে বিজেপি পরিচালিত নাজিরপুর পঞ্চায়েত প্রধান ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা সহ 6 জন। আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়ে আলোচনা চলছিল মানিকচকের হরিপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ বাহিনী। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, 12,000 টাকা। ধৃতরা হলেন বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল ও মানিকচক ব্লক যুব তৃণমূলের নেতা শ্রবণ মণ্ডল। এছাড়াও গ্রেপ্তার আরও 4 জন। তারা হলেন সঞ্জীব মণ্ডল, অনন্ত মণ্ডল, জয়ন্ত মণ্ডল ও সুমিত মণ্ডল। বিজেপির মদতে বিহার ঝাড়খণ্ড সীমান্ত থেকে আসা দুষ্কৃতীরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের। দল কখনোই এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না বলে দাবি জেলা সহ সভাপতির। মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতে লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পার হলেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে। প্রধানও তাই করেছে, যুব কংগ্রেস এখন অনেকেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে এগুলো কারবার করে। কেউ কেউ আবার তৃণমূলের কথা দেয়। যদি তৃণমূলেরও কেউ এরকম এসব থাকে, আমাদের দল কাউকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলে, যে কোনো অন্যায় কাজে তৃণমূল কেন কোনো পার্টিকে দেখা নেই, তৃণমূল হলেও তার কিন্তু শাস্তি হবে পুলিশের বিচারিতা। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিজেপিকে, দাবি বিজেপি। পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারা বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার, কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাঙ্ক হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারা ওকে ফাঁসিয়েছে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা আদালতে ধৃতদের পেশ। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। জেল মুক্তির পর স্বমহিমায় শিক্ষক তথা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল মুক্ত তিনি। প্রায় 1 বছর পর স্কুলে পড়াতে পেরে খুশি তৃণমূল বিধায়ক। নিজের কর্মক্ষেত্র বীরভূমের দেবগ্রাম হাই স্কুলে ফের যোগ দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে 1 বছর পর জামিন পেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন তিনি। জেল মুক্তির পরে নিজের স্কুলে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়া নিয়ে পড়ুয়াদের পাঠ দিলেন তৃণমূল বিধায়ক। 1 বছর পর স্কুলে পড়াতে পেরে খুশি তৃণমূল বিধায়ক। আমি মনে করি এটা আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট, এবং এই বিষয়টা আমি ভুলে যেতে চাই। আমি কাজের মধ্যে, এই কাজের পরিবেশের মধ্যে আমি আবার ফিরতে চলেছি। তাই আমার পুরনো স্কুল দেবগ্রাম হাই স্কুল, এটা আমার প্রথম পেশা শিক্ষকতা। সত্যি আমার খুব ভালো লাগছে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণকে 2023 সালের 17 এপ্রিল গ্রেপ্তার করে সিবিআই। জীবনকৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল অভিযোগ ছিল যে তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়কে দুর্নীতির কাজে সহযোগিতা করতেন।
জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরে জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের শাসক দলের বিধায়ক। শীর্ষ আদালতে জীবন কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সিবিআই জানায়, বিধায়ক পুকুরে ফোন ছুঁড়ে ফেলে দুর্নীতিতে যুক্ত থাকার তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন। দেবগ্রাম হাই স্কুলের শিক্ষকরা সহকর্মী জীবন কৃষ্ণ সাহা ফিরে আসায় খুশি। আগে উনি একজন টিচার ছিলেন, এখনো উনি টিচার, এবং ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমাদের তো জানার অভিপ্রায় নেই। এবং সেই 1 বছর উনি আলিপুরে ছিলেন ঠিকই, কিন্তু ফিরে আসার পর সেই টিচারের ব্যক্তিত্ব না হারিয়ে যায়নি। উনি ক্লাসও করছেন, আর যেদিন আসছেন তিনি ক্লাস করছেন মানে, এবং খুব নমিনালভাবে আসছেন, বাইকেও আসছেন, উনি ট্রাভেল করছেন অর্ডিনারি টিচারের মতন। আর আমাদের সাথে তো ওরকমই বন্ধুত্বের সম্পর্ক, ভাই দিদি বা বন্ধুর সম্পর্ক সেরকমই আছে। এদিন তিনি চক্রান্তের শিকার বলেই জানান বড়ুয়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক। নিজেকেই নির্দোষ বলে দাবি করেন জীবন কৃষ্ণ সাহা। বিচারাধীন বিষয়, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা কথা আমি বারবার বলি, সব জায়গাতেই বলেছি যে আমি নির্দোষ, সেটা অনারেবল কোর্ট বিচার করবেন। আর আমি সত্যি চক্রান্ত শিকার। আমি এই সব বিষয় নিয়ে কোনো অবস্থাতেই জড়িত ছিলাম না বা নাই। তাকে সমাজ যাই বলুক না কেন তাকে নিয়ে, অর্থাৎ জীবনবাবুকে নিয়ে, তার স্কুল যে তার পাশে এবং তাকে গুড সার্টিফিকেট দিচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। আমার অপবাদী তকমা ঘুচল, হাত জোর করে সিবিআই বিশেষ আদালতের বিচারককে জানালেন কলকাতা টিভির এডিটর কৌস্তুভ রায়। এই আদালতের কাছেই বিচার পাবো আমি। শুক্রবার বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সওয়ালে বলেন কৌস্তুভ রায়। এদিন কোনো পক্ষেরই আইনজীবী আদালতে উপস্থিত না থাকার কারণে কৌস্তুভ রায় নিজের সওয়াল করেছেন। অপবাদী তকমা ঘুচল, রায় প্রতিফলিত আমি নির্দোষ, বিচারককে জানালেন কৌস্তুভ রায়। শুক্রবার ছিল কৌস্তুভ রায়ের হাজিরার দিন। সেই মতো নগদ দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের এজলাসে হাজির করানো হয় কৌস্তুভ রায়কে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, আপনি কিছু বলবেন? জেলে 2 ধরনের লোক থাকে, একদল অপরাধী, একদল অপবাদী। আমি 11 মাস জেলে আছি। আইনজীবীদের মাধ্যমে যেটুকু জেনেছি, আপনার কাছে মামলা করে আমি বিচার পেয়েছি। আপনার রায় থেকে এটা পরিষ্কার, আমার অপবাদী তকমা ঘুচেছে। আমি যে নির্দোষ সেটা আপনার রায়ে প্রতিফলিত হয়েছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আপনি আমার রায় ভালো করে পড়ুন, তারপর উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিতেই পারেন। হয়তো সুরাহা পাবেন। আমি আপনার কাছে বিচার পাচ্ছি। আমি হাইকোর্টে যাব না, সেই ক্ষমতা ও ইচ্ছে আমার নেই। হাইকোর্টে আমি নিজে সওয়াল করতে পারবো না, এবং মামলা চলাকালীন আমি নিজে উপস্থিত থাকতে পারবো না। সেই সুযোগ নিয়ে ইডি হঠাৎ একটা অজানা কাগজ আদালতের কাছে পেশ করবে। সেই কাগজের ভিত্তিতে আমার জামিন বাতিল হয়ে যাবে, যে কারণে আগেরবারও ইডির নথির ভিত্তিতে আমার হাইকোর্টে জামিন বাতিল হয়েছে। ওই অভিযোগ আমি ইডির বিরুদ্ধেই তুলেছিলাম। উল্টে 60 কোটি টাকার অভিযোগ ওরা আমার ঘাড়েই চাপিয়ে দিয়েছে। তাই আমি আপনার অধীনেই থাকব। আমার দৃঢ় বিশ্বাস, আজ না হোক অন্য কোনো দিন সুবিচার আপনার কাছ থেকেই পাব। বিচার ব্যবস্থার নিয়মের মধ্যে থেকেই আমি আপনার জামিন বাতিল করেছি, কারণ হাইকোর্ট আপনার জামিন বাতিল করেছে। এছাড়া আপনাকে আটকে রাখার আমার কোনো উদ্দেশ্য নেই। বিজয় মদনলাল চৌধুরীর রায় পরিষ্কার, ট্রায়াল কোর্টের হাতেই ক্ষমতা আছে উপযুক্ত বিচার করার। 467 অনুচ্ছেদের 18 সিতে তার উল্লেখ আছে। আমি 11 মাস বাদে আপনার কাছ থেকে সেই বিচার পাচ্ছি। জামিন না পাই, কিন্তু বিচার পাচ্ছি। এরপর কৌস্তুভ রায় এনভি রামান্নার 3 বিচারপতির বেঞ্চের রায়ের কপি তুলে দেন বিচারকের কাছে। রায়ের কপি পেয়ে বিচারকের মন্তব্য, আপনি এইভাবে পড়াশোনা করুন, এতে আদালতের অনেক সুবিধা হচ্ছে। কৌস্তুভ রায় হাত জোর করে, হুজুর, জেলে বসে কাজ নেই, তাই আইনি কাগজ নিয়েই পড়াশোনা করছি। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। 4টে 4 দিকে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।